মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন? হারামজাদি, কি কোথাকার একটা। আর কটা দিন আমাকে সময় দিন প্লিজ, প্লিজ আর কটা দিন সময় দিন, আমি ফুল পেমেন্টটা করে দেবো আপনাদের। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক শ্রোতা বন্ধুই গল্প নিয়ে মতামত জানিয়ে চ্যানেলে নতুন গল্প শোনানোর আবদার করেন। এক্ষেত্রে আপনারা থ্রিলার ডেনকে সাবস্ক্রাইব না করলে চ্যানেল সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই গল্প শুনতে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের আজকের নিবেদন লেখিকা অনিন্দিতা নাথের কলমে 13 নম্বর ফ্ল্যাট। আজকের গল্প পাঠে অভিক, অন্যান্য চরিত্রে শুভদীপ্ত, বর্ণালী, আলাপন, অস্মিতা, অরুময়, মলয় ও মিমি। শুরু হচ্ছে আজকের গল্প 13 নম্বর ফ্ল্যাট। খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশটাকে দেখছিলাম। রাত তখন প্রায় 2টো কি 2:30। আর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিকটা। চাঁদটা উজ্জ্বল হয়ে আকাশকে বুকে জড়িয়ে রেখেছে। চারিদিকে কোদাল কোপানো মাটির মতো মেঘের স্তূপ ভেসে বেড়াচ্ছে। চাঁদের হালকা হলদে আলো আর তমসার কালো মিলে একটা নৈসর্গিক চিত্রের সৃষ্টি করেছে। থেকে থেকেই একটা রাতচরা পাখি ডেকে ডেকে রাতের নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার বিফল প্রয়াস করে যাচ্ছে। চাঁদটার উপর দিয়ে ভাসমান মেঘগুলো একবার আলোয় ম্লান করে আবার অন্ধকারে ডুব দিচ্ছে। পায়ের দিকে তাকিয়ে দেখি মাটি অনেক দূরে। আমি 22 তলায় দাঁড়িয়ে। পালকের মতো হালকা হয়ে গেছে শরীরটা। মনে হচ্ছে যেন অসীম থেকে কোনো শক্তিই আমায় আলিঙ্গন করতে এগিয়ে আসছে। এই ফ্ল্যাটটা টপ ফ্লোরে। আমার পাশেই আর একটা পরিবার থাকেন। ওদের ফ্ল্যাট নম্বর 13। ওই নম্বরের জন্যই হয়তো অনেকদিন ফাঁকা ছিল। এই বছরখানেক আগে একটা পরিবার এসেছে। লোকগুলো ভারী অদ্ভুত, কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করে না। তবে মাঝে মাঝেই ওদের ফ্ল্যাটের থেকে একটা চাপা গুঞ্জন ভেসে আসে। তবে আজকের শব্দগুলো বেশ জোরালো। মনে হচ্ছে ভেতরে কেউ কাঁদছে। এবার খুব জোরে একটা ধূপ করে শব্দ হলো। সাথে সাথেই 2টো কচি গলার মিলিত চাপা আর্তনাদ। না না, এভাবে হাতের উপর হাত দিয়ে বসে থাকা যায় না। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ছুটে গেলাম ফ্ল্যাট নম্বর 13 দরজার সামনে। দরজার পাশে কলিং বেলের সুইচ, তবে সেটা টেপার দরকার পড়ল না। দরজাটা ভেজানো। ভেতর থেকে লোকজনের চাপা শব্দ শুনতে পাচ্ছি। গলা খাকারি দিলাম যদি কেউ বেরিয়ে আসে, কিন্তু কেউ এলো না। খানিকক্ষণ অপেক্ষা করে দরজায় অল্প চাপ দিতেই ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরের দৃশ্য দেখে আমার হাত পা জমে গেল। এবাড়ির বৌমা বৃষ্টি মাটিতে লুটিয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। শ্বশুর আর শাশুড়ি বৃষ্টির বাচ্চা দুটোকে আটকে রেখেছে। বড় মেয়েটা 8 বছরের আর ছোটটা 3। মায়ের অবস্থা থেকে ভয় কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা বৃষ্টির স্বামী চিৎকার করে অশ্রাব্য গালি দিচ্ছে। হারামজাদি, কি কোথাকার একটা।
আমি আমি বাবার কাছে চলে যাব। তোমরা একবার টাপুর টুপুরকে আমার কাছে আসতে দাও। পাপির কাছে যাবি? হ্যাঁ, পাপির কাছে যাবি না তোর ওই নতুন নাগরের কাছে? হ্যাঁ, শোনো 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 বৃষ্টি ডার্লিং, তোমার পীড়িতের নাগর পারিজাতকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার 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 তোমার পালা। এরপর দুটিতে মিলে এবারে ওই নরকে গিয়ে হানিমুন করো। কথাবার্তার মাঝে বৃষ্টি কাঁপা কাঁপা শরীরে কোনো মতে উঠে দাঁড়িয়েছিল। ওর স্বামী হঠাৎ এগিয়ে এসে একটা সজোরে ধাক্কা দেয়। টাল সামলাতে না পেরে বৃষ্টির মাথাটা ঠুকে যায় দরজায়। আমি পাথরের মতো দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলাম। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? বৃষ্টির শ্বশুরমশাই বাচ্চা দুটোকে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেল। ওর স্বামী পা তুলে আরেকটা লাথি মারে বৃষ্টির পেটে। যন্ত্রণায় কোকিয়ে উঠল। তারপর আমার আর সহ্য হল না। চোখ দুটো বন্ধ করে নিলাম, পিছন ফিরে বেরিয়ে এলাম। আমি ঘরের ভেতর থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। দরজার বাইরে এসে পায়ের দিকে তাকিয়ে দেখি সরু রক্তের ধারা বেয়ে আসছে। পিছন ফিরলাম একরাশ স্বস্তি নিয়ে। 13 নম্বর ফ্ল্যাটের দরজার পাশেই পুরনো একটা সেলাই মেশিন ছিল। সেটা নিচে একটা বড় কাঁচি দেখেছিলাম। মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে ওই কাঁচিটা যেন মেয়েটার চোখে পড়ে। ভগবান বোধ করি সজাগ ছিলেন। পিছন ফিরে দেখি বৃষ্টির হাতে সেই রক্তাক্ত কাঁচি। প্রথমে স্বামীর কণ্ঠনালী, তারপর শাশুড়ির বুকের মাঝে একটা কালো গর্ত। পালমোনারি আর্টারিতে গিয়ে বিঁধেছে লোহার ফলাটা। আর শ্বশুরমশাই? এসব অবস্থা দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন মেঝেতে। বৃষ্টি মেয়ে দুটোকে ঘর থেকে বের করে নিয়ে আমায় পাশ কাটিয়ে উদ্ভ্রান্তের মতো নামতে থাকে সিঁড়ি দিয়ে। ফোঁটা ফোঁটা রক্তের সঙ্গে আমি অনুসরণ করলাম বৃষ্টিকে, সাথে টাপুর টুপুর। ওকে ডাকলাম, বৃষ্টি। পিছনে ফিরে দেখলো একবার, তারপর আবার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। 13 তলা থেকে সিঁড়ি বেয়ে নেমে আসা মুখের কথা নয়। লিফটে উঠলে বৃষ্টির হাতে রক্তের দাগ অনেক প্রমাণ রেখে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাঁফাতে হাঁফাতে 2 তলা নামতেই আওয়াজ পেয়ে পিছনে ফিরে দেখি বৃষ্টির শ্বশুরের হাতে ধরা সাইলেন্সার লাগানো একটা আগ্নেয়াস্ত্র। কোনো শব্দ না করেই সিঁড়ির ল্যান্ডিংয়ে লুটিয়ে পড়ল বৃষ্টি, সাথে টাপুর টুপুর। আকাশে উড়ন্ত মেঘ যেন বুক ফাটা কান্নায় এই অবিচারের প্রতিবাদে মুখর হয়ে উঠল। চুইয়ে চুইয়ে রক্ত নামছে সিঁড়ির ল্যান্ডিং বেয়ে ধাপে ধাপে। আমি একপাশে সরে দাঁড়িয়ে আছি। আমার বৃষ্টি পড়ে আছে মাটিতে, সঙ্গে টাপুর টুপুর। তিন কন্যে, এটা আবার কিরকম নাম মেঘ? মানে অ্যাপার্টমেন্ট নাকি ম্যারেজ বিউরো? হ্যাঁ শোনা, নামটা একদম আলাদা। তবে বাজেটের মধ্যে এত ভালো ফ্ল্যাট কি আর পাবে? সেটাই তো ভাবছি, কিন্তু অত উপরে আর এই অবস্থায়। আরে সিঁড়ি দিয়ে উঠতে হবে কেন? লিফট আছে তো, 2খানা লিফট। আর 13 তলা হোক বা 5 তলাই হোক, সিঁড়ি বেয়ে নামা ওঠা করা সম্ভব নয়। কিন্তু একবার ভেবে দেখো, ব্যালকনি থেকে ভিউটা কি চমৎকার হবে। হ্যাঁ, আর বৃষ্টির দিনে আহা, স্বর্গ সাবু, স্বর্গ। আদুরে 2টো হাত পিছন থেকে পেঁচিয়ে ধরল সাবুকে। সাবু, ভালো নাম শ্রাবণী, আদর করে মেঘ ওকে সাবু বলে ডাকে। বেশ লাগে ওর। বিয়ে ঠিক হবার পর নাম দুটো নিয়ে বন্ধুরা বলেছিল মেড ফর ইচ আদার।
সেই বর্ধমানের গ্রামের বাড়িতে গিয়ে ধুমধাম করে বিয়ে হওয়ার পরে ওরা দুজনে এতদিন অফিসের কাছেই একটা ছোট ফ্ল্যাটে থাকতো। কিন্তু এখন সাবু মা হতে চলেছে। ডাক্তার জানিয়েছে একটু খোলামেলা পরিবেশে না থাকলে মা বাচ্চা দুজনেরই ক্ষতি। এমনিতেই সাবু ছোট থেকে ক্রনিক অ্যাস্থমার রোগী। 13 তলার উপরে বিশুদ্ধ বাতাসটা ওর জন্য উপযোগী হবে। একটা ভালো দিন দেখে ওরা 3 কন্যাতে আসে। রবিবার ছুটির দিন, কাল আবার অফিস। সকাল সকাল তাই দুজনেই চলে এসেছে নতুন আবাসনে। বাড়িটা কিছুদিন আগে থেকেই গোছানো শুরু করেছিল মেঘ। সাবু এসে একেবারে মনের মতো গোছানো ঘরে ঢুকেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ড্রয়িং রুমে আকাশি রঙের ওয়ালপেপার জুড়ে গোলাপি রঙের ফুলের বাহারি স্টিকার। আবার শোয়ার ঘরে আকাশে ভাসমান নকল চাঁদ, তারা, গ্যালাক্সির ছায়া। দেওয়ালে 2 বাচ্চা মেয়ের পেন্টিং, সাথে অনেকগুলো বেলুনের ছবি। সাবুর হাসি মুখ দেখেই মনটা ভালো হয়ে গেল মেঘের। মেয়েটা বরাবরই খুঁতখুঁতে। ওর পছন্দ হবে কিনা সেই নিয়ে বড্ড টেনশনে ছিল। এখন বেশ হালকা লাগছে। বড় বড় ঘর আর স্লাইডিং জানালাগুলো খুলে দিলেই স্রোতের মতো হাওয়া আসে। ঘরের সব জিনিস একেবারে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার জোগাড়। আপাতত একটা জানলা সরিয়ে দুজনে চা নিয়ে বসেছে। সামনে নীল আকাশ, শিল্পীর আঁকার মতো কোথাও ঘন আবার কোথাও হালকা হয়ে এসেছে। তার সাথে যোগ হয়েছে বিদায়ী সূর্যের অভিমানী কমলা রং। নিখুঁত হাতের টানে কমলার মাঝে মাঝে হালকা কালো রঙের ছোঁয়া লেগেছে। সূর্যটা পশ্চিম দিকে লুকিয়ে পড়ছে মেঘের আড়ালে। পাখিরা বাসায় ফিরছে। সাবু আর মেঘ 2 চোখ ভরে অনুভব করছে প্রকৃতির শৈল্পিক সত্তাকে। আচ্ছা সাবু, কাল থেকে তোমার অফিস। তুমি সারাদিন একা থাকতে পারবে তো? কেন? বালিগঞ্জের বাড়িতেও তো আমি একাই ছিলাম। আরে ওখানে তো সবাই আশেপাশেই ছিল, সাথে বাড়িওয়ালা মাসিমাও নিচেতেই থাকতেন, আর কিছু হলেই তো দৌড়ে আসতেন। হ্যাঁ, মনে আছে। তারপরেই শুরু হতো হাঁড়ির খবর নেওয়া। হ্যাঁ, সে যা বলেছ। চায়ের কাপ 2 বেসিনে রেখে হালকা একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালিয়ে দেয় মেঘ। সাবু এখনো জানলার সামনে বসে অবাক চোখে আকাশ দেখছে। আকাশের দিকে তাকিয়েই সাবু জিজ্ঞাসা করে, এই মেঘ, বলছি আমাদের উল্টো দিকের ফ্ল্যাটে কে থাকে গো? মানে যতবারই দেখলাম তখনই দেখি বন্ধ। আমিও ঠিক জানি না বুঝলে, তবে প্রপার্টি ডিলার ছেলেরা বলেছিল যে ওই ফ্ল্যাট নাকি খালি ছিল অনেক বছর। কিছুদিন আগে একজন ভাড়া নিয়েছিল, এখন একজন খ্রিশ্চান ভদ্রমহিলা থাকেন। তার অনেক বয়স, তাই ঘর থেকে বেরোতে পারেন না। ও, আর এই ফ্ল্যাটটা? হয়তো ভাড়া দিতে চাননি। শুনেছিলাম বাড়িওয়ালা মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস আগে তিনি গত হয়েছেন। তারপর ওনার এক দুঃসম্পর্কের আত্মীয় ফ্ল্যাটটা পান, আর তার থেকেই আমরা ভাড়া নিয়েছি। মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন? কিন্তু কেন? আর ওনার স্ত্রী আর সন্তানেরা, তারা কোথায়? সাবুর এই দোষ, একবার প্রশ্ন করলে আর শেষ হয় না। মেঘ আসল কারণটা জানাতে চায় না, তাই কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা সাবু, আজ রাতে একটু খিচুড়ি আর ডিম ভাজা বানাবে? সাবু কোনো উত্তর দিল না। হঠাৎ করে দরজার বাইরে অনেকগুলো দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসার শব্দ শোনা গেল। মিউজিক সিস্টেমটা বন্ধ করে আই হলে চোখ রাখে মেঘ। সামনের দিকের দরজাটা হাট করে খোলা। একজন লোক শীতল দৃষ্টিতে মেঘের ঘরের দিকে তাকিয়ে আছে। মেঘ মনে মনে ভাবল, বড় অদ্ভুত তো, লোকটা কি দেখছে ওইভাবে। এই ভেবে দরজা খুলে বেরিয়ে আসতেই ঝড়ের গতিতে মহিলা কণ্ঠের শব্দ শুনতে পায়। বেশ হয়েছে মরেছে, সব বেটি মরলে হাড় জুড়োবে আমার। পেটের ভেতর মেরে ফেল তোরা,
তারপর দেখিস কি হয়। মোর মোর মোর। কি গো, কি দেখছো? কই, কিছু না তো। বলেই দরজাটা ভেজিয়ে দিল। কিছুক্ষণ পর বাড়ির এজেন্ট বাবলুকে ফোন করে জানতে পারল ওদের আবাসনে এক বাসিন্দা আজকে বিকেলে আত্মহত্যা করেছেন। বাড়ির লোক গতকালকে তাকে জোর করে অ্যাবর্শন করিয়েছিল। মেয়েটা 3 মাসের প্রেগন্যান্ট ছিল। ভ্রূণটা ছিল একটা কন্যা সন্তানের। মেঘের মনটা কেমন যেন একটা কুঁকড়ে গেল। সে রাতে আর উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। নতুন বাড়িতে বেশ নিশ্চিন্তেই ঘুমিয়েছে ওরা। কিন্তু সেই লোকটার অচেনা দৃষ্টি মাঝে মধ্যেই মেঘের ঘুমের মধ্যে চোখের সামনে ভেসে আসছিল। মনে হচ্ছিল একটাই প্রশ্ন, কে এই লোকটা, আর দরজা খোলার পরে গেল কোথায়? পরদিন সকালে অফিসে বেরিয়ে যাওয়ার আগে সাবুকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায় মেঘ। সাবু, আমার কথাগুলো শোনো। কেউ ডাকলে আগে আই হোল দিয়ে ভালো করে দেখবে, তারপরে দরজা খুলবে। আবার ফট করে দরজা খুলে নিচে নেমে যেও না। সব জানলা দরজা বন্ধ করে দুপুর একটু বিশ্রাম নেবে। একটা কথাই শুধু বলল না ও, রান্নাঘরের বারান্দার রেলিংটা খুব নড়বড়ে, একটু চাপ দিলেই। নতুন বাড়িতে কাজ বেশি না থাকলেও হাতে হাতে কাজ করার জন্য ঠিকই লোক পাওয়া যায়নি। তাই মেঘই সকালে উঠে অনেকটা সাহায্য করেছে। বাকিটা সাবু অল্প অল্প করে শেষ করেছে। আজকাল বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ে ও। মাঝে মাঝে ওর বাপের বাড়ি চলে যেতে ইচ্ছা করে, কিন্তু সেখানেও তো বাবা একা, নিজেই কাজের লোকের উপর নির্ভর করে বেঁচে আছে। তার সেবা কে করবে? আর এদিকে মেঘের বাড়ির দিকে সেরকম কোনো আত্মীয় নেই। বর্ধমানে গ্রামের বাড়িতে ওদের বিয়ের সময় এক দুঃসম্পর্কের দিদি আর অফিসের বন্ধুরা মিলেই বরযাত্রী হয়ে যায়। মেঘের বাবা মা দুজনেই ছেলেবেলায় মারা গেছেন। ওই দিদির বাড়িতেই মানুষ। বেশিরভাগ সময় কেটেছে হস্টেলে। আর পড়াশোনা শেষ করে পাটনা ছেড়ে কলকাতায় চলে আসে মেঘ। তারপরেই বিয়েটা হয়। দুপুরে অল্প একটু খেয়ে আলগোছে টিভি চালিয়ে বসেছিল সাবু। একটা পুরনো দিনের সিনেমা হচ্ছিল। ফ্ল্যাটটা অনেক বড়, তাই বেশ ফাঁকা ফাঁকা, বেশ গা ছমছম করছে ওর। কয়েকবার তো আই হলে চোখ রেখে সামনের ফ্ল্যাটটা দেখেওছে। দরজাটা সব সময় বন্ধ থাকে। তাছাড়া এত উপরে হওয়ায় হাওয়ার শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দ সাবু শুনতে পায় না। টিভিটা দেখতে দেখতে একটু তন্দ্রা এসে গিয়েছিল সাবুর। হঠাৎ কোনো কিছুর একটা টেনে চলার শব্দে তন্দ্রাটা এক ঝটকায় কেটে যায়। শব্দটা আসছে ভেতর থেকে। কেউ যেন দৌড়াদৌড়ি করছে। সাবুর শরীরটা বেশ ভারী হয়ে আসে। ব্যালকনির জানলাগুলো সব বন্ধই ছিল। বাইরে তাকিয়ে দেখে আকাশও মেঘাচ্ছন্ন। পোস্তদানার মতো গুড়ি গুড়ি বৃষ্টি নামছে বাইরে। সাবুর ভয় করছে। স্পষ্ট শুনতে পেয়েছে ভেতরের ঘরে কেউ যেন হাঁটছে, কিন্তু সাহস হচ্ছে না গিয়ে দেখবে। ও মনে মনে ভাবে, মেঘ বেরিয়ে যাওয়ার পর সকাল থেকে তো দরজাটা বন্ধই ছিল, তাহলে কে আসবে? না, একবার দেখি তো ফোনটা। ও বাবা, 3:30 বাজে। তার মানে তো ওর আসতে এখনো ওই 2-3 ঘন্টা বাকি। শব্দটা এবার খানিকটা থেমে যায়। তার বদলে আরেকটা নতুন কিছু শব্দমালা শুরু হলো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, মনে পড়ে সুরানি, তোরানির কথা, মনে পড়ে অভিমানী। ক্রমাগত একটা ছড়ার মতো সুর করে কেউ যেন এই কবিতাটা বলে যাচ্ছে। ঘরের কোণে
শব্দটা আসছে ওদের বেডরুম থেকে। তাড়াতাড়ি ফোনটা নিয়ে মেঘকে ফোন করার বিফল চেষ্টা করলো সাবু। ফোন লাগলো না। ওপাশ থেকে জানান দিল মেঘের ফোন নেটওয়ার্কের বাইরে। বাইরে তখন কালান্তক জমের মতো অন্ধকার নেমে এসেছে। বৃষ্টিটা বেশ ভালো জোরেই পড়তে শুরু করেছে। বৃষ্টির সাথে সাথেই যেন বেডরুম থেকে আসা শব্দটার জোর ক্রমাগত বেড়েই চলেছে। ভয়ে আতঙ্কে সাবু নিজের কান চেপে ধরে। এবারে মনে হচ্ছে সেই একই কবিতা কেউ যেন তার কানের কাছে বলেই চলেছে। এখন আর একজনের শব্দ নয়, অনেকগুলি মিলিত কণ্ঠস্বর যেন একসঙ্গে তার কানের মধ্যে ছড়া কেটে চলেছে। বেডরুমের দরজাটা খুলে যে সে দেখবে, তার শরীরে সেইটুকু সাহস নেই। চারিদিকে অন্ধকার যেন ঘিরে রেখেছে 13 তলার 13 নম্বর ফ্ল্যাটটাকে। কোনো মতে নিজের সর্বশক্তি দিয়ে হলেও সমস্ত লাইট চালিয়ে দিল সাবু। সাথে সাথে মূল দরজায় কেউ যেন প্রবল জোরে করাঘাত করতে থাকে। ভিতরের আওয়াজগুলো সাথে সাথে বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই সবকিছু স্তব্ধ। সাবুর মনে হলো এতক্ষণ সে যেন একটা স্বপ্ন দেখছিল। বাইরের দরজায় তখন ক্রমাগত আঘাত হচ্ছে। আই হলে দেখে একজন বৃদ্ধা মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। উল্টো দিকের ফ্ল্যাটের দরজাটা খোলা। তখনই মনে পড়ে মেঘ একবার বলেছিল উল্টো দিকের ফ্ল্যাটটায় একজন খ্রিশ্চান মহিলা থাকেন, যিনি আগে নাকি কোনো এক মিশনারি স্কুলে পড়াতেন। এত ভয় পেয়ে গেছে সাবু যে কিছু না ভেবেই দরজাটা খুলে দেয়। বৃদ্ধা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করে চারিদিকে তাকিয়ে বললেন, What happened, my child? কোনো কিছু না ভেবে তাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেলে সাবু। প্রচণ্ড ভয় পেয়ে বাস্তবিক কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে সে। বৃদ্ধা রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে দেয় তাকে। জল পেটে যেতেই ইন্দ্রিয়গুলো যেন অনেকটা শান্ত হয়ে আসে। এখন অনেকটা ঠিক লাগছে তার। বৃষ্টিটাও ধরে এসেছে, তবে আকাশের মেঘলা গুমোট ভাবটা কাটেনি। বৃদ্ধা এক দৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে। হাজারো প্রশ্ন সেই চোখে। দুপুরে যা হয়েছিল সেই নিয়ে বলবে কিনা তাই ভেবে সাবু জিজ্ঞাসা করে, আপনি কি কিছু শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, তোমার চিৎকার। সত্যিটা বলতে গিয়েও সাবুর মাথায় আসে যা হয়েছে সেটা বললে যদি তাকে পাগল ভাবে। আর তাছাড়া এ বাড়িতে তারা তো আছে মাত্র 2 দিন। ওরা কেউই কাউকে চেনে না। এরকম পরিস্থিতিতে একজন সম্পূর্ণ অচেনা মানুষকে বিশ্বাস করাটা ঠিক কতটা কাজের। ও কথাটা ঘুরিয়ে দেয়। না, আসলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ। হতে পারে কোনো দুঃস্বপ্ন দেখেছিলাম হয়তো। তাই? সত্যি তো? হ্যাঁ, আপনি বসুন না, আমি একটু চা করে আনি। না, আমি চা খাই না। তুমি একটু আমার কাছে চুপ করে বসো। আমি আমি এই পাশের ফ্ল্যাটেই থাকি। আমার নাম ডেইজি মার্থার। আমি এখানে একাই থাকি। তা তোমার কোনো রকম অসুবিধা হলে তুমি নির্দ্বিধায় আমায় ডাকবে, কেমন? তারপরে সে বৃদ্ধার চোখ পড়ে শ্রাবণীর স্ফীত পেটের উপর। সাবু লক্ষ্য করে তার চোখ দুটো যেন চকচক করে উঠল। ডেইজি হঠাৎ বলে ওঠেন, তোমার তো যমজ সন্তান হবে। শোনামাত্রই ওর পায়ের তলায় মাটিটা দুলে উঠল। সে আর মেঘ ছাড়া আর তো কেউ জানে না যে তাদের যমজ সন্তান হবে। এমনকি সাবু নিজের বাবাকেও বলেনি। আপনি
আপনি কিভাবে জানলেন? দেখতে পাচ্ছি তো, ওরা দুটোতে মিলে আমাদের কথা শুনছে। আর দুপুরে তুমি যে বললে দুঃস্বপ্ন দেখেছ, না না না, কোনো দুঃস্বপ্ন দেখনি। ওরাই খেলা করছিল তোমার বেডরুমে। সাবুর এবার আবার ভয় লাগছে, যেন একটা ঠান্ডা বরফের মতো কুণ্ডলীকৃত সাপ ওর মেরুদণ্ড বেয়ে সোজা ওপরে উঠছে। বৃদ্ধাকে কেমন যেন অন্যরকম লাগছে। মরা মাছের মতো দৃষ্টিতে তাকিয়ে আছেন সাবুর পেটের দিকে, যেন সত্যি ভেতরে ওদের সন্তানদের উনি দেখতে পাচ্ছেন। তার গাটা গুলিয়ে উঠল। দুপুরের খাবারগুলো এক্ষুনি যেন বেরিয়ে আসবে। ও, তুমি পারবে পারবে, তুমি পারবে, সামলে রেখো। বৃষ্টি পড়লেই ওরা আবার খেলতে চাইবে, তখন বরং আমি আসবো আবার। হ্যাঁ, বলি ফ্ল্যাটের দরজা দিয়ে বেরিয়ে গেলেন বৃদ্ধা। সাবু শুনতে পেল সশব্দে সামনের ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। হতবুদ্ধি নির্বাক সাবু চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। কতক্ষণ সে এভাবে বসেছিল তার খেয়াল নেই। ঘোরটা কাটে কলিং বেলের শব্দে। মিস ডেজি চলে যাবার পর থেকে দরজাটা বন্ধ করেনি সাবু। মেঘ 2-3 বার বেল বাজানোর পরেই আলতো চাপ দিতেই দরজাটা খুলে গেল। ঘরে ঢুকেই দেখে সাবু হতবুদ্ধির মতো ফেলিয়ে দরজার দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে সাবু? তোমার শরীর খারাপ লাগছে নাকি? কোনো উত্তর নেই, সেই একইভাবে শূন্য দৃষ্টি। সাবু? কাঁচটা ধরে জোরে ঝাঁকুনি দিতেই সাবু বলে, বৃষ্টি পড়লেই ওরা খেলতে আসবে। ওরা? ওরা কারা? টাপুর টুপুর। বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা। মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো। একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। বলেই জ্ঞান হারিয়ে সোফার উপর নেতিয়ে পড়ে সাবুর শরীরটা। সেদিন অনেক রাতে জ্ঞান ফেরে সাবুর। ডাক্তার জানিয়েছিলেন অতিরিক্ত মানসিক চাপের কারণে সাবু জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন চিন্তার বিষয় নেই, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। সেদিনের পর থেকেই নতুন বাড়ির পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে থাকে। মেঘ বেরিয়ে গেলেই সাবু সারাক্ষণ ভয় গুটিয়ে থাকে। বৃষ্টি পড়লে চরম আতঙ্ক তাকে ঘিরে ধরে। এগুলো সব বুঝতে পারছে মেঘ, কিন্তু ভয়ে আতঙ্কে রান্নাঘরের পাশের ব্যালকনিতে আলগা হওয়া রেলিংয়ের দিকে এখনো একবারও ও যায়নি কেন, এই কথাটাই মাথায় ঢোকে না। মেঘ, বলছি পাশের ফ্ল্যাটের মিস ডেজির সঙ্গে একবার কথা বলো না প্লিজ, একবার হলেও কথা বলো। বারংবার অনুরোধ করেও ওই দিকের বন্ধ দরজা খোলাতে পারেনি সাবু। পারবে কিভাবে? ওই দিকের ফ্ল্যাটের বাসিন্দা বহু কাল হলো বাড়ি ফেরেননি। বন্ধই হয়ে আছে আজ বহু বছর ধরে। গল্পটা বানানো ছিল মেঘের, আর সেই দিনের মিস ডেজি আর কেউ নয়, স্বয়ং মেঘ। কলেজ লাইফে পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও মন দিয়েই করত। পরে চাকরি আর কেরিয়ার নিয়ে ভাবতে গিয়ে ওই দিকটা একেবারেই চাপা পড়ে গিয়েছিল।
অভিনেতা মেঘ ঘুমন্ত অবস্থায় ছিল আজকের বর্তমান মেঘের আড়ালে। একটা চিঠি সব সম্পর্ক ওলটপালট করে দেয়। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 6 মাস আগে, যখন মেঘ আর সাবু বালিগঞ্জের ফ্ল্যাটের বাসিন্দা। তখন ওর খুব শরীর খারাপ। মা হওয়ার প্রথম কয়েকটা মাস মেয়েদের ঠিক যতটা কষ্ট ভোগ করতে হয়, তখন ওর অবস্থাও ছিল ঠিক তাই। বমি আর পেটের ব্যথা নিয়ে প্রায় সারাদিনই বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকত। সেই সময় বর্ধমান থেকে একটা চিঠি আসে সাবুর নামে। সেটা একটা 50 লাখ টাকার পলিসি। সাবু আর তার আগত সন্তানের জন্য তার বাবা পাঠিয়েছেন। সাথে ছিল একটা অতি গোপনীয় চিঠি। প্রিয় শ্রাবণী, তোমার মাতৃত্বের খবর শুনেও অসুস্থ অবস্থায় তোমার কাছে আসা সম্ভবপর হল না। এমনকি তোমাকেও যে নিজের কাছে এনে রাখব সেই পরিস্থিতিও নেই আমার। আমার শারীরিক অবস্থা ভালো নয়। দাদু ভাই বা দিদি ভাই যেই আসুক না কেন, তার ভবিষ্যতের জন্য আমি আমার জমানো সমস্ত সম্পদ পাঠালাম। এই বাড়িটাও তোমার নামে করা আছে। আমার অনুপস্থিতিতে আমার এই বাড়ি তোমার অধীনে থাকবে। আমার উকিল পরিতোষ তালুকদারের কাছে উইল রাখা থাকবে। তুমি যথাসময়ে সেসব পেয়ে যাবে। আমি জানি না তোমার এই শারীরিক অবস্থায় আমার এসব বলা উচিত কিনা, তবে আমি কিছু কথা জানতে পেরেছি। সেসব শুনিয়ে তোমাকে ব্যতিব্যস্ত করার কোনো অভিপ্রায় আমার নেই, কিন্তু আমি বুঝতে পারছি অদূর ভবিষ্যতে তোমার জীবনসঙ্গী তোমাকে চাপ দেবে সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা নিজের নামে করিয়ে নেওয়ার জন্য। সেই জন্যই তোমাকে আগাম সতর্ক করে দিলাম। যে মুহূর্তে মনে হবে তুমি অসুবিধায় রয়েছ, উকিল কাকুর সঙ্গে যোগাযোগ করবে। যা রেখে গেলাম তোমার এবং তোমার সন্তানের ভালোভাবেই কেটে যাবে। ভালো থেকো। ইতি তোমার বাবা পূর্ণেন্দু অধিকারী। পুনশ্চ তোমার এবং তোমার সন্তানের জন্য গচ্ছিত রাখা টাকার অঙ্কের পরিমাণ মেঘের সামনে প্রকাশ করার প্রয়োজন নেই। সাবুর শরীর খারাপ ছিল বলে মেঘ সেদিনকে অফিসে যায়নি, ফলে চিঠিটা তার হাতে এসেই পড়েছিল। এই চিঠির সম্পর্কে সাবুকে সে এক বর্ণও জানায়নি। পরিকল্পনাটা শুরু করে ঠিক তার কয়েকদিন পর থেকেই। মেঘের ব্যবসা প্রায় বন্ধের দিকে, অনেকগুলো টাকার প্রয়োজন, কিন্তু কোথায় পাবে? আর ঠিক সেই মুহূর্তে এসে পড়ে সাবুর 50 লাখের পলিসির কথা। মেঘের সঙ্গে সাবুর আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়, তারপরই প্রেম, তারপর পরিণয়। বিয়েটা যে সাবুর বাবার খুব মনোপুত ছিল এমন নয়। তার প্রধান কারণ অবশ্যই মেঘের বাবা মা বা আত্মীয় স্বজন সেরম কেউ নেই। মেয়েটা ছোট থেকেই মায়ের অভাবে মানুষ হয়েছিল। পূর্ণেন্দুবাবু চাইতেন একটা ভালো পরিবারে মেয়েকে বিয়ে দেবেন, কিন্তু তার শারীরিক অবনতি বা মেয়ের জেদের সামনে পিতার ইচ্ছের পরাজয় ঘটল। কিন্তু ভবিষ্যৎটা তিনি কল্পনা করে নিয়েছিলেন। হয়তো সেই জন্যই মেয়েটাকে কলকাতায় আসার সময় অত করে বাধা দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চিঠিটা গিয়ে পড়ল মেঘের হাতে। আর তার কিছুদিন বাদেই
সাবুর বাবা একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। অসুস্থ শ্রাবণী আর পৌঁছাতে পারেনি বাবার কাছে। আজকাল আয়া দিদির থেকে খবর পায় মেয়েটা। বাবা আছেন, ব্যাস এইটুকুই। তারপর থেকে একটা সুন্দর নাটকের পরিকল্পনা করেছিল মেঘ। বালিগঞ্জের ঘিঞ্জি পরিবেশ থেকে সাবুকে সরিয়ে নিয়ে এলো রাজারহাটের এই ফ্ল্যাটটাতে। আবাসনটি একটু দূরে হওয়ায় সেরকম ভিড়ভাট্টা ছিল না। আর সুবিধা হয়েছিল 13 তলায় ফাঁকা ফ্ল্যাটটা পেয়ে। ভয় দেখিয়ে যদি একবার সাবুকে ব্যালকনিতে আনা যায়, আলগা রেলিংয়ের উপর থেকে শরীরটা হাওয়ায় ভাসতে ভাসতে নিচে নেমে আসবে, একদম নিচে। আর তারপরে রক্তের সমুদ্রে ভাসবে সাবু আর তার 2 যমজ সন্তান। ব্যাস, কয়েকদিনের শোক আর পরে সাবুর নমিনি হিসাবে পুরো টাকাটাই চলে আসবে মেঘের অ্যাকাউন্টে। তারপর ভাবনায় ছেদ পড়ল ফোনের শব্দে। একটা অচেনা নাম্বার থেকে ফোনটা এসেছে। চারিদিকে তাকিয়ে ফোনটা হাতে তুলে নেয় মেঘ। সাবু ঘুমোচ্ছে ওদের শোয়ার ঘরে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। আর আর কটা দিন আমাকে সময় দিন প্লিজ, প্লিজ আর কটা দিন সময় দিন, আমি ফুল পেমেন্টটা করে দেবো আপনাদের। আরে না না, বাড়িতে আসবেন না, বাড়িতে আসবেন না প্লিজ। আর কটা দিন। আরে না না, পালাবো কোথায়, পালাবো কোথায়? আর কটা দিন, আর কটা দিন প্লিজ প্লিজ। হাতের তালুটা ঘেমে উঠেছে মেঘের। আজকাল হুমকির কলগুলো খুব বেশি আসছে। টাকাগুলো না দিলে যে কোনো দিন ওরা বাড়ি বয়ে এসে খুন করে দিয়ে চলে যাবে তাকে। ভাবনার অতলে ডুবে গেছিল মেঘ। এমন সময় 2 ছোট মেয়ের হাসির শব্দ শুনতে পেল সাবুর ঘর থেকে। চকিতে ফিরে যাবে এমন সময় হঠাৎ দেখে এক নারী মূর্তি ঠিক মেঘের পিছনে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। মাথাটা 180 ডিগ্রি ঘুরে গেল তার এবার। হাতটা রোবটের মতো উপরে উঠতে শুরু করেছে। আবার খিলখিলিয়ে হাসির শব্দ। ড্রয়িং রুমের আলো আধারিতে নজর পড়ল 2 বাচ্চা জুলজুলের চোখে তাকিয়ে। নারী মূর্তি এবার মেঘের দিকে এগিয়ে গেল এক পা করে। মেঘ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। কয়েক পা পিছুতেই রেলিংটা পিঠে ঠেকেছে। এবার আচমকা একটা ধাক্কা দিতেই রেলিংটা টপকে মেঘের শরীরটা নিচের দিকে পড়তে পড়তে কোনো মতে 2 হাত দিয়ে ধরেছে লোহার রডটাকে। হাতের তালু এমনিতেই ঘেমে গেছে। একটু একটু করে হাতটা পিছলে যাচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তির প্রবল আকর্ষণ যেন তার সারা শরীরে সে অনুভব করছে। আর কিছুক্ষণের অপেক্ষা। হাতটা ছেড়ে দিলেই সোজা নিচে। হাওয়ায় ভাসতে ভাসতে রক্তের সমুদ্রে ভেসে যাবে কিছুক্ষণ পরই। তীব্র চিৎকার ভেসে আসে সাবুর গলা ভেদ করে। 8 মাসের অন্তঃসত্ত্বা সাবু ছুটে আসে ঘরের ভেতর থেকে। আর তখনই হাওয়ায় মিলিয়ে যায় সেই নারী মূর্তি। আবার সেই চিৎকার। দরজার বাইরে দাঁড়িয়ে দেখছিলাম ছেলেটা রেলিংয়ের ধারে দাঁড়িয়ে ওর স্ত্রীকে মারার পরিকল্পনা করছে। এমন সময় দেখি বৃষ্টি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। আজও কি আরেকজনের মৃত্যু পরোয়ানা জারি হবে? বৃষ্টির আলতো হাতের ছোঁয়ায় প্রায় মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল, কিন্তু পারল না। ছেলেটার স্ত্রীকে দেখেই পালিয়ে গেল বৃষ্টি, সঙ্গে সঙ্গে বাচ্চা 2। ঘরের বাইরে এসে আমায় জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল বৃষ্টি। আমার টাপুর টুপুরকে ওই ছেলেটা মেরে ফেলতে চায়। আমি আজও পারলাম না, ছেলেটাকে শেষ করতে আমি আজও পারলাম না। বৃষ্টি, বৃষ্টি তুমি শান্ত হও,
সাবু যে টাপুর টুপুরের মা হতে চলেছে এটা তোমায় কে বলল? ওরা বলেছে যখন সাবু ঘুমিয়ে থাকে আমি ওর পেটের ওপর কান পেতে শুনি, টাপুর টুপুর কথা বলে আমার সঙ্গে। ওরা যে মা ছাড়া বাঁচতে পারবে না পারিজাত, তাই তো আটকে রয়েছি এখানে। ওকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। মাথাটা বুকের ওপর রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে বৃষ্টি। বাইরে শ্রাবণের ধারায় প্রকৃতি ভিজেছে, আর আমি ভিজেছি বৃষ্টির চোখের জলে। আজও মনে পড়ে বৃষ্টি তখন নতুন বউ হয়ে এই আবাসনে এসেছে। প্রথম দিন ওকে দেখেই সজোরে ধাক্কা লেগেছিল বুকের গোপন অলিন্দে। আমি ওকে এড়িয়ে চলতাম, জানি ওই পথে আমার গন্তব্য নেই। দূরে থেকেও ধ্রুবতারার মতো বৃষ্টি আমায় সব সময় লক্ষ্য করত। আমি ওকে দেখেই দক্ষিণ অভিমুখে যেতাম। চুম্বকীয় শক্তির মতো উত্তর আর দক্ষিণ আকর্ষিত হয়েই চলল, আর আমিও দিকভ্রষ্ট নাবিকের মতো ওর দিকে ছুটে যেতে লাগলাম। তারপর সেই দিনটা এলো। অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে এসেছিল আমার কাছে। ঝড়ের মতো ভেঙে গেছিল সব বাধা। আগল খুলে বুকে টেনে নিয়েছিলাম আমি বৃষ্টিকে। ভেবেছিলাম আর কোনোদিন ওকে দূরে যেতে দেব না। কিন্তু টাপুর টুপুর, ওদের জন্য ফিরতেই হলো, ওকে ফিরতেই হলো। আর সবটা জানাজানি হয়ে গেল। পারিজাত ঝরে পড়ল কোনো এক সাজানো পথ দুর্ঘটনায়, আর বৃষ্টি খুন হলো ওরই শ্বশুরের হাতে। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। এই বাড়িতে রয়ে গেছি আমরা। এখনো পাগলিটা অপেক্ষা করে টাপুর টুপুরের জন্য। এ বাড়িতে বেশি দিন কেউ এসে থাকতে পারেনি। সবাই খুব ভয় পেয়ে পালিয়ে যায়। আসলে আমরা আজও লুকিয়ে লুকিয়ে দেখা করি। সেই পুরনো অভ্যেস এত সহজে যাওয়ার নয়। আর বৃষ্টি পড়লেই টাপুর টুপুর খেলতে আসে এই বাড়িতে। ওরা সারা বাড়িময় দৌড়ে বেড়ায়, ছড়া কাটে, আর বৃষ্টি আমার বুকে মাথা রেখে ওদের দেখে। অন্ধকারে মাঝে মাঝে অসতর্ক মুহূর্তে আমাদের উপস্থিতি লৌকিক জগতের বাসিন্দারা টের পেয়ে যায় ঠিকই, আর তখনই ওরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বহুদিন বাদে মেঘ আর সাবু থাকতে এলো। মেয়েটাকে একদম বৃষ্টির মতো দেখতে। প্রথম দিন ওকে দেখেই আমি কেঁপে উঠেছিলাম। পর মুহূর্তে আমার ঘাড়ের কাছে বৃষ্টির পেলব স্পর্শে বুঝলাম বৃষ্টি আমার কাছেই আছে। সেদিনের পর থেকেই বৃষ্টি একটু একটু করে আটকে পড়েছিল এই ঘরটাতে। আগে মাঝে মধ্যে আসতো আমার কাছে, এখন আর একদম বেরোতে পারে না। সব সময় সাবুর শরীরের সঙ্গে লেপ্টে থাকে, আর আমি দরজার বাইরে চেয়ে থাকি। প্রথম দিন কোনো এক অসতর্ক মুহূর্তে মেঘ আমায় দেখে ফেলেছিল। আজ যেমন বৃষ্টিকে দেখতে পেয়ে প্রায় ভয় আধমরা অবস্থা হয়েছিল তার। সাবুর জীবন সংশয় রয়েছে যখন, বৃষ্টি ওকে সহজে ছাড়বে না। টাপুর টুপুর যতদিন পৃথিবীতে না আসে ততদিন মেঘের সঙ্গে আমায়ও থাকতে হবে। ওকে ওর চেষ্টায় সফল হতে দিলে চলবে না। কি হয়েছে মেঘ? তুমি এত চিৎকার করছিলে কেন? হৃৎপিণ্ডটা যেন বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কোনো রকমে নড়বড়ে রেলিংটা ধরে উঠে আসতে পেরেছে মেঘ। মনের মধ্যে তখন হাজারো প্রশ্ন। কে ওই নারী? আর ওই বাচ্চা দুটো হাওয়ায় মিলিয়ে গেল কিভাবে? তবে কি ওরা ওই বাড়ির সেই অশরীরী? বাড়িটা ভাড়া নেওয়ার আগে, অনেক বছর আগে বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছিল মেঘ।
তারপর থেকে বাড়ির মালিক কেমন পাগল হয়ে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষে আত্মহত্যা করেন। উনি ছাড়া নাকি সেই রাতে সকলেই খুন হয়। কারণটা আজও অজানা। তারপর থেকেই নাকি কেউ থাকতে পারে না ওই ফ্ল্যাটটায়। মেঘ তো এরকমই একটা বাড়ি খুঁজছিল, ওর কাজ হাসিল করতে সুবিধাই হতো। কিন্তু আজকের ঘটনাটা, তার কি উত্তর খুঁজবে মেঘ? মেঘকে ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকতে দেখে সাবু জিজ্ঞাসা করে, মেঘ, এই মেঘ, কি দেখছো? তোমাকে 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 দেখছি সাবু। আমি 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 তোমাকে মারতে চাইনি সাবু। আমাকে আমাকে বিশ্বাস করো। তোমার ওই বাবার চিঠিটা পড়ে আমি অনেক বড় সমস্যায় জড়িয়ে পড়েছি সাবু। অনেক বড় সমস্যায় জড়িয়ে পড়েছি আমি। কি বলছোটা কি মেঘ? কাকে মেরে ফেলবে? বাবার চিঠি? কি সব বলছো বলো তো? তুমি কি পাগল টাগল হলে নাকি? জলদি বেডরুমে এসো, একটা দারুণ জিনিস দেখাবো। বলেই মেঘের হাত ধরে নিয়ে যায় সাবু। বেডরুমের দেওয়ালের জোড়া আয়নার সামনে সাবু দাঁড়িয়ে আছে। পেটের উপর থেকে কাপড়টা সরিয়েছে। ফুলে থাকা পেটের উপরে হাত বোলাতে থাকে সাবু। আয়নায় প্রতিবিম্বের দিকে এক দৃষ্টে তাকিয়ে মেঘ। আকাশ আবার কালো রঙের ক্যানভাসের রূপ নিয়েছে। ফোঁটা ফোঁটা করে নেমে আসছে বাড়িধারা। সাবুর মাথাটা ঝুঁকে পড়েছে সামনের দিকে। এক মনে নিজের স্থূল পেটের উপর হাত বোলাতে বোলাতে বলছে, পারিজাত, এসো, দেখো আবার টাপুর টুপুর করে বৃষ্টি পড়ছে। সময় হয়ে এসেছে, বাইরে এসো। পারিজাত, বাইরে এসো। সঙ্গে সঙ্গে তীব্র বাজের শব্দে ফ্ল্যাটের সবগুলো আলো নিভে গেল। একটা আবছা ছায়া ছায়া আধার নেমে আসে 3 কন্যার 13 নম্বর ফ্ল্যাটে। 13 নম্বর ফ্ল্যাটের উল্টো দিকের বাড়ির বন্ধ দরজাটা খুলে যায়। এতদিন সেই দরজাটা বন্ধ ছিল। আজ সময় হয়ে এসেছে। বৃষ্টি ডেকেছে, টাপুর টুপুর আসছে, সাথে পারিজাত বেরিয়ে এসেছে 2 লোকের বন্ধন ছিন্ন করে। সাদা ধোঁয়ার মতো কুণ্ডলীকৃত একটা অবয়ব শ্রাবণীর শরীরের চারপাশে ঘুরপাক খাচ্ছে। স্ফীত উদরের ভিতরে 2 শিশুর ঘুরপাক বাইরে থেকে দৃশ্যমান। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সাবু। আঁকড়ে ধরতে চাইল মেঘকে, কিন্তু ততক্ষণে সংজ্ঞাহীন মেঘের শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে 2 অশরীরী মানবী। অজ্ঞান হওয়ার আগে রান্নাঘরের রেলিংটা যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে তা মেঘ নিজের মুখে স্বীকার করেছে সাবুর সামনে। পৃথিবীটা দুলে উঠেছিল। মনে হয়েছিল শেষ করে দেয় নিজেকে, কিন্তু পারেনি। আরেক মা তার সন্তানদের ফিরিয়ে আনার জন্য আকুতি জানিয়েছিল। আজ দুপুরে মেঘের ফোনে বলা কথাগুলো বা সাবুর বাবার পাঠানো সেই চিঠি এক মুহূর্তে তার পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। তারপরে তার আর কিছুই মনে নেই। প্রসব যন্ত্রণায় যখন মাটিতে লুটিয়ে পড়ে, সেই মুহূর্তে দেখেছিল মেঘের শরীরটা ভাসতে ভাসতে নেমে যাচ্ছে নিচের দিকে। আর কয়েক মুহূর্ত পরেই সব লাল। সাবুর চোখ খুলল মাথায় এক পরম মমতার হাতে স্পর্শে। তার বাবা দাঁড়িয়ে আছে সামনে। অবাক হয়ে উঠতে গিয়েও পারল না। বাবা, বাবা, তুমি সুস্থ হয়ে গেছো? তোমাকে কে খবর দিল? সন্তানের বিপদে স্বয়ং মা আমায় সুস্থ করে দিলেন। আসতেই হলো রে মা।
আমার মেয়ের এত বিপদ আরেক মাই আমায় জানিয়ে দিয়েছে। কে? কোনো কথা বললেন না বৃদ্ধ। উদাস চোখে হাসপাতালের বাইরের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। জানলার বাইরে একটা পারিজাত গাছে ফুল ভরে আছে। টুপটাপ করে বৃষ্টি ঝরে পড়ছে তার উপর। একটা ভালোবাসা মাখা ঠান্ডা বাতাস বইছে গোটা কেবিন জুড়ে। শ্রাবণীর খাটের পাশেই বেবি কটে শুয়ে আছে দুটো ফুটফুটে যমজ সন্তান। ওদের নাম রাখা হয়েছে টাপুর টুপুর। দূরে কোনো চায়ের দোকানে রেডিও থেকে ভেসে আসছে গানের কলি। আজ বৃষ্টি মুক্ত। সে তার সন্তানদের এবারে বাঁচাতে পেরেছে। আগলহীন ভালোবাসায় মাখামাখি করে আজ তারা আলোর দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধনহীন মুক্ত বিহঙ্গের মতো আজ দুই অশরীরই একটু একটু করে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। ধীরে ধীরে কমে আসে বৃষ্টি। আকাশ এখন মেঘ মুক্ত। নরম সূর্যের আলো ওমের পরশ বুলিয়ে দিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। যেন দীর্ঘ রাত্রি যাপনের পর সূর্য ফিরে পেয়েছে তার প্রেমিকাকে। আলোয় আলো আকাশ, কোথাও কোনো কালো নেই। অনন্ত অসীমের চির আনন্দের দেশে মিলিয়ে গেছে বৃষ্টি আর পারিজাত। শেষ হলো আমাদের আজকের গল্প 13 নম্বর ফ্ল্যাট। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।